আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়টি নিয়ে। তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে খাদ্য। এই অধ্যায়ে যে সকল কাজগুলো রয়েছে সেই কাজের সমাধানগুলো আমি তোমাদের বুঝিয়ে দেব। ইতিপূর্বেই দুইটি ক্লাসে আমি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি এবং সেগুলো কিন্তু তোমাদেরকে সমাধান সহ বুঝিয়ে দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসেও কিন্তু তোমরা তৃতীয় অধ্যায়ের সমাধান পাবে। তৃতীয় অধ্যায়ে এর আগের অধ্যায়গুলোর মতোই প্রতিটি পৃষ্ঠায় কিছু না কিছু কাজ রয়েছে। সে কাজগুলোর সমাধান তোমরা কিভাবে লিখবে সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব এবং একই সাথে এই অধ্যায়ের শেষে অনুশীলনীমূলক কিছু কাজ রয়েছে, সেগুলোর সমাধানও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে খাদ্য। এই অধ্যায়ে মূলত আমরা খাদ্য সম্পর্কে জানব, বিভিন্ন প্রকার খাদ্য সম্পর্কে আমরা জানব। প্রথমে আমাদের যে পাঠটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে 1 নম্বর পাঠ, সুষম খাদ্য। তো সুষম খাদ্য কাকে বলে এটি নিশ্চয়ই তোমরা জানো। সাধারণত যে সকল খাবারে খাদ্যের সবগুলো উপাদান সঠিক পরিমাণে বিদ্যমান থাকে সেটিকেই সুষম খাদ্য বলে। যেমন প্রথম দেখো, এখানে আমাদেরকে সংজ্ঞা দেওয়া হয়েছে, যেসব খাবারে পরিমিত পরিমাণে শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানি উপস্থিত থাকে তাই সুষম খাদ্য। সুতরাং তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে সুষম খাদ্য কাকে বলে, তাহলে তোমরা জাস্ট এই লাইনটি বলে দিলেই এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে। তো আমরা এখান থেকে যদি একটু নিচে যাই, দেখো বিভিন্ন প্রকার খাবার এখানে দেওয়া রয়েছে। তো এই খাবারগুলোর যেই নাম তোমরা মনে রাখবে। আমাদেরকে প্রথম যে কাজটি করতে বলা হয়েছে সেটি হচ্ছে, আমরা কি সুষম খাদ্য খাই? তো প্রশ্ন করা হয়েছে। তো সেক্ষেত্রে কাজ হচ্ছে কি, সুষম খাদ্যের তালিকা তৈরি করা। তো এই জন্য আমাদেরকে কি কি করতে হবে বলা হয়েছে, উপরের চিত্রগুলো পর্যবেক্ষণ করে সুষম খাদ্যের তালিকায় কি কি খাদ্য থাকতে পারে তা খাদ্য দল অনুযায়ী সাজাই। দেখো, আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেখানে আমরা এরকম একটি ছক পাবো। এই ছকে মূলত আমরা কি লিখব, আমরা খাদ্য দল অনুযায়ী যে সকল খাবারের নামগুলো রয়েছে সেগুলো আমরা এই ছকে লিখব। যেমন শর্করা, আমিষ, স্নেহ বা চর্বি, এরপর রয়েছে ভিটামিন, খনিজ লবণ। তো এই সকল খাবারের নামগুলো আমরা এখানে লিখব, আর এই খাবারগুলো আমরা নিজেরা খাই কিনা সেটি আমরা এখানে লিখব। তো আমরা দেখো এভাবে এই সমাধানটি করতে পারি। দেখো, খাদ্য দল, তো খাদ্য দল যদি হয় শর্করা, তো শর্করার মধ্যে আমরা পাই কি, দেখো ভাত, রুটি, আলু, পাস্তা, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার। তো এর মধ্যে আমি নিজে কি খাই, আমি ভাত, রুটি খাই। তো এর বাইরে আলু খেতে পারি, পাস্তা খেতে পারি। তুমি তোমার পছন্দ মতো যে খাবারগুলো খাও সেগুলো তুমি সামনে এখানে লিখে দিবে। আমি এভাবে লিখেছি। এরপর রয়েছে আমিষ। আমিষের মধ্যে ডাল, মাংস, ডিম, মাছ এগুলো রয়েছে। তো এগুলোর মধ্য থেকে আমি খাই ডিম, ডাল, মাছ। তুমি মাংস খেতে পারো অথবা অন্য কোনো কিছু খেতে পারো, সেক্ষেত্রে তুমি সেটি এখানে লিখে দিবে। মানে তুমি যেগুলো খাও সেগুলো তুমি এখানে লিখে দিবে। তুমি যদি সবগুলো খাও সেক্ষেত্রে তুমি সবগুলোর কথাই এখানে উল্লেখ করতে পারো। এরপর রয়েছে স্নেহ বা চর্বি। তো স্নেহ বা চর্বি সে ধরনের খাদ্যগুলো রয়েছে কি, দেখো ঘি, তেল, বাদাম, মাখন। তো এর মধ্যে আমি তেল খাই এবং বাদাম খাই, এগুলো আমি এখানে লিখে দিয়েছি। আর ভিটামিনের মধ্যে রয়েছে কি, দেখো ফল রয়েছে, যেমন আম, কলা, আপেল, এগুলোতে ভিটামিন পাওয়া যায়। আর সবজির মধ্যে রয়েছে লাউ, শাক, গাজর, এগুলোতেও ভিটামিন পাওয়া যায়। তো আমি কিন্তু ফল এবং সবজি উভয়ই খাই। খনিজ লবণের মধ্যে রয়েছে সবুজ শাক, দুধ, কলা, বিভিন্ন সবজি। তো এগুলোর মধ্যে খনিজ লবণ পাওয়া যায়, আর আমি এখান থেকে দুধ এবং শাক খাই। তো শিক্ষার্থীরা, আমরা এখানে খাদ্য দল অনুযায়ী সেই সকল খাদ্যের নাম দেখে দিলাম এবং একই সাথে সেই সকল খাদ্যের মধ্য থেকে আমরা কি কি খাই তা আমরা ডান পাশের এই খালি ঘরে লিখলাম। তুমি তোমার মতো করে এইভাবে এই যে মূল বই রয়েছে এখানে ছোট ছোট করে লিখে দিবে। এরপর আমরা চলে যাব পরবর্তী যে কাজ, সেখানে তোমরা কিন্তু কাজের মধ্যে মধ্যে এই যে লেখাগুলো রয়েছে এগুলো খুব ভালোভাবে তোমরা পড়ে নেবে। আমাদের পরবর্তী পাঠ হচ্ছে 2, যেখানে বলা হয়েছে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা। আমরা এর আগের পাঠে দেখেছি যে সুষম খাদ্য কোনগুলো। এবার আমরা দেখব যে সুষম খাদ্য আমরা কেন গ্রহণ করব, তার প্রয়োজনীয়তা আসলে ঠিক কি। বলা হয়েছে আমাদের সুষম খাদ্য গ্রহণ করা কেন প্রয়োজন। তো এই প্রয়োজনীয়তা কেন, এটি বের করার জন্য আমরা মূলত এই যে ছকটি রয়েছে এই ছকটি পূরণ করব, যেখানে বলা হয়েছে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা। তো কোন কোন ক্ষেত্রে প্রয়োজন সেগুলো আমরা এই খালি ঘরে লিখব। তো সুষম খাদ্যের যে প্রয়োজনীয়তা সেগুলো আমরা খালি এই ঘরে লিখব। তো এটি আমরা কিভাবে করব, চলো আমরা দেখে নিচ্ছি যে এই ছকটি কিভাবে পূরণ করা যায়। তো তোমরা এভাবে লিখতে পারো যে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা
বা সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা। প্রথমে ক নম্বরে আমি লিখেছি যে শরীর সুস্থ থাকে ও সঠিকভাবে বৃদ্ধি ঘটে। ক্ষয়ে লিখেছি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর গয়ে লিখেছি মনোযোগ, কর্মক্ষমতা ও শেখার ক্ষমতা বৃদ্ধি পায়। তো ক খ গ এই তিনটি প্রয়োজনীয়তা আমি লিখেছি সুষম খাদ্য গ্রহণের ক্ষেত্রে। তুমি কিন্তু এই তিনটি প্রয়োজনীয়তা এই খালি ঘরে লিখতে পারো। তুমি চাইলে এর বাইরে অন্য কিছুও লিখতে পারো। এখানে তুমি খুব সুন্দরভাবে এগুলো লিখে দিবে। তো দ্বিতীয় পার্টটি আমাদের হয়ে গেল। এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব। সেখানে আমরা 3 নম্বর কাজটি পাবো, যেখানে বলা হয়েছে সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব। তো আমরা সময় মতো যেন খাবার গ্রহণ করি, তার গুরুত্ব ঠিক কি সেটি মূলত আমরা এখান থেকে জানব। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে সময় মতো খাদ্য গ্রহণ করার উপকারিতা কি কি, অর্থাৎ আমরা যদি সময় মতো খাবার গ্রহণ করি সেক্ষেত্রে আমরা কি কি উপকারিতা পাবো। দেখো, এখানেও আমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে। ছকটি আমাদেরকে পূরণ করতে হবে, যেখানে বলা হয়েছে সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব। ক খ গ ঘ ও মোট 5টি খালি ঘর দেওয়া রয়েছে। এই খালি ঘরগুলো আমরা পূরণ করব। তো আমরা আমাদের সমাধান শীটে চলে যাই। দেখো, এখানে বলা হয়েছে সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব। আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে কি কি গুরুত্ব রয়েছে। যেমন কয়ে আমি লিখেছি শরীরে শক্তি বজায় থাকে এবং দুর্বলতা দেখা যায় না। ক্ষয়ে লিখেছি খাবার ঠিকমতো হজম হয় এবং পেটে সমস্যা কমে যায়। গ নিয়মিত খাওয়ার ফলে শরীরের বৃদ্ধি ও বিকাশ সঠিকভাবে হয়। ঘয়ে লেখা রয়েছে পড়াশোনা ও কাজে মনোযোগ ধরে রাখা সহজ হয়। উতো লিখেছি দেখো সময় মতো খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং অসুখ কম হয়। এবং আমি আরও একটা লিখেছি দেখো দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করতে পারে। তাহলে আমরা এখানে থেকে দেখে নিলাম যে সময় মতো খাদ্য গ্রহণের যে উপকারিতাগুলো রয়েছে সেই উপকারিতাগুলো। তোমাদের মূল বইয়ে 5টি জানতে চাওয়া হয়েছিল, আমি কিন্তু এখানে 6টি জানিয়ে দিয়েছি। তোমরা তোমাদের মতো করে এখানে সাজিয়ে গুছিয়ে লিখবে। আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই তাহলে আমরা আরও কিছু কাজ পাব, যেখানে বলা হয়েছে নিয়মিত ও অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব। আমরা যদি নিয়মিত খাবার খাই সেক্ষেত্রে কোন কোন প্রভাবগুলো লক্ষ্য করব, এবং একই সাথে আমরা যদি নিয়মিত খাদ্য গ্রহণ না করি সেক্ষেত্রে কোন কোন প্রভাবগুলো আমরা লক্ষ্য করব। যেমন দেখো, নিয়মিত খাদ্য গ্রহণের ফলে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে। অপরদিকে অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাবে শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়। ঠিক এভাবে আমরা আরও কিছু প্রভাব এই খালি ঘরগুলোতে লিখব। তো দেখো, আমি এভাবে লিখেছি। প্রথমত দেখব যে নিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব। দেখো, শরীর সুস্থ থাকে ও কর্মক্ষম থাকে, হজম ভালো হয়, শক্তি ও বৃদ্ধি সঠিকভাবে বজায় থাকে, মনোযোগ ও কাজের দক্ষতা বাড়ে। তো এটি হচ্ছে নিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব। অপরদিকে অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব কি? শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়, হজমের সমস্যা হয়, দুর্বলতা ও ক্লান্তি বাড়ে, মনোযোগ কমে যায়। তাহলে এগুলো হচ্ছে নিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব এবং অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব, যেগুলো তোমরা এই খালি ঘরে লিখবে। চলো পরবর্তী পৃষ্ঠায় যাই, সেখানে আমরা বাকি কাজগুলো পাবো। 4-এ বলা হয়েছে খাদ্য সংরক্ষণ। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে খাদ্য সংরক্ষণের উপায়সমূহ কি কি। তো এখানেও একটি খালি ঘর দেওয়া রয়েছে, যেখানে খাদ্যের নামের কথা বলা হয়েছে, যেমন ধান ও গম। এটি সংরক্ষণের উপায় কি? ধান গম শুকিয়ে সংরক্ষণ করা যায়। ঠিক একইভাবে আমরা আরও কিছু খাবারের নাম এখানে উল্লেখ করব, এবং সেগুলো আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি সেগুলো আমরা ডান পাশের এই খালি ঘরেই লিখব। চাল, ডাল, লবণ। চাল, লবণ, ডাল এগুলো আমরা শুকিয়ে পরিষ্কার পাত্রে সংরক্ষণ করতে পারি। এরপর আমরা মাছ কিভাবে সংরক্ষণ করতে পারি? রেফ্রিজারেটরে রেখে, অর্থাৎ ফ্রিজে আমরা রাখতে পারি, বরফে রাখতে পারি। মাংস আমরা কিন্তু ফ্রিজ বা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। আচার আমরা তেল, লবণ, মশলা দিয়ে বয়ামে সংরক্ষণ করতে পারি। শুকনো খাবার যেমন মুড়ি বা চানাচুর আমরা বায়ুরোধী পাত্রে রাখতে পারি। আর ফলমূল ফ্রিজে রাখা বা ঠান্ডা স্থানে রাখা। তো এখানে সংরক্ষণ বলতে বোঝানো হয়েছে আমরা কোনো একটা খাবার যেন দীর্ঘ সময় ধরে বাসায় রাখতে পারি, দীর্ঘ সময় ধরে যেন সেটি রাখতে পারি, যাতে সেটি নষ্ট না হয়ে যায় এবং পরবর্তীতে সেটি যেন খাওয়া যায়। তো আমি এখানে তোমাদেরকে দেখালাম এমন কিছু খাবারের নাম, এবং একই সাথে সেগুলো আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি সেটি আমি এই খালি ঘরে লিখে দিয়েছি। তোমরা এইভাবে লিখবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের মূল বইয়ে কিন্তু এই যে শূন্যস্থানগুলো রয়েছে এগুলো ছোট ছোট হয়ে থাকে, যেখানে লেখার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে না।
সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে একটু ছোট ছোট অক্ষরে লিখতে। এরপরেও যদি এখানে লেখা সম্ভব না হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আলাদা খাতায় লিখবে, এতে করে কোনো অসুবিধা হবে না। আমরা পরবর্তী যেই কাজগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। মাঝখানে এই যে লেখাগুলো রয়েছে এগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে পড়ে নেবে। 5-এ বলা হয়েছে খাদ্য সংরক্ষণের গুরুত্ব। তো আমরা এবার জানবো যে খাদ্য সংরক্ষণের গুরুত্ব কি। প্রশ্ন করা হয়েছে খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন। তো এখানে আমাদেরকে একটি ধারণা চিত্র দেওয়া হয়েছে, এই চিত্রটি আমরা পূরণ করব। আমাদেরকে খাদ্য সংরক্ষণের গুরুত্ব জানতে চাওয়া হয়েছে এবং খাদ্য সংরক্ষণের কি কি গুরুত্ব রয়েছে সেগুলো আমরা এই যে চারপাশের খালি ঘরগুলো রয়েছে এই খালি ঘরগুলোতে লিখব। তো দেখো আমরা এটি এভাবে করতে পারি। আমি এভাবে লিখেছি, দেখো খাদ্য সংরক্ষণের গুরুত্ব। প্রথমে আমি লিখেছি খাদ্য নষ্ট হওয়া থেকে রক্ষা করে, খাদ্যের অপচয় কমে, দুর্যোগের সময় খাদ্য নিরাপত্তা দেয়, দীর্ঘ সময়ে খাদ্যের গুণমান বজায় থাকে, বাজারে চাহিদা সরবরাহ নিয়ন্ত্রণ করে, আর প্রয়োজনের সময় খাদ্য পাওয়া যায়। তো আমরা এখানে দেখে নিলাম যে খাদ্য সংরক্ষণের কি কি গুরুত্ব রয়েছে। এই গুরুত্বগুলোকে আমি এখানে ব্যাখ্যা করে দিয়েছি, অর্থাৎ এই গুরুত্বগুলো আসলে ঠিক কি। তো এই ব্যাখ্যাটি কিন্তু তোমাদের মূল বই জানতে চাওয়া হয়নি, এরপরেও আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে অতিরিক্ত প্র্যাকটিস হিসেবে এখানে ব্যাখ্যাটিও লিখে দিয়েছি। তোমরা চাইলে এটি খাতায় লিখতে পারো। যেমন খাদ্য নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করে, এটি দিয়ে আমি কি বোঝাতে চেয়েছি সেটি কিন্তু আমি এখানে ডিটেলস লিখে দিয়েছি। তোমরা অতিরিক্ত জানার জন্য তোমরা এটি নোট করে রাখতে পারো। এর পাশাপাশি তোমরা কিন্তু এখানে মূল এই যে সমাধান এটিও কিন্তু তোমরা এখান থেকে করে নিতে পারো। তো যাই হোক, আমরা পরবর্তী যে কাজগুলো সেখানে আমরা চলে যাব। আমরা অনুশীলনীমূলক কাজে যাব, অর্থাৎ এই অধ্যায়ের যেই অনুশীলনীমূলক কাজ রয়েছে। প্রথমে বলা হয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। তো এখানে দেখো আমাদেরকে প্রথমে এমসিকিউ দেওয়া হয়েছে। তো এমসিকিউ ক খ গ ঘ 4টি এমসিকিউ রয়েছে। এই 4টি এমসিকিউর সমাধান আমরা কিভাবে লিখব, চলো দেখে আসি। শিক্ষার্থীরা, আমাদের প্রথম যে এমসিকিউ সেটি হচ্ছে নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য। তো এখানে অপশনগুলো রয়েছে ডিম, আলু, মাখন, মৌসুমী ফল। তো এর মধ্যে আলু হচ্ছে শর্করা জাতীয় খাদ্য, এজন্য আমি আলুর সামনে টিক চিহ্ন দিলাম। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে পাশের চিত্রের ফলমূলে নিচের কোনটি অধিক পরিমাণে থাকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকার ফল রয়েছে। তবে এই ফলগুলোতে কি পরিমাণ কোন ধরনের ভিটামিন রয়েছে, যেমন ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে। এখানে রয়েছে ভিটামিন সি, আমরা কিন্তু ভিটামিন সি এখানে টিক চিহ্ন দিলাম। পরবর্তী যে প্রশ্ন গ, জানতে চাওয়া হয়েছে কিউরিং পদ্ধতিতে খাদ্যশস্য। তো খাদ্যশস্য কিউরিং পদ্ধতিতে কি করা হয়, দেখো রোদে রেখে শুকিয়ে নেওয়া হয় নাকি কম তাপমাত্রায় অধিক ঠান্ডা স্থানে রাখা হয়। তো এটি হচ্ছে আমাদের সঠিক অপশন, যে কম তাপমাত্রায় অধিক ঠান্ডা স্থানে রাখা হয় এবং এভাবে কিন্তু কিউরিং পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করা হয়। তোমরা মূল বইতে এই লেখাটি পাবে। ঘয়ে বলা হয়েছে অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে কি হয়। তো দেখো স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে, অর্থাৎ কেউ যদি নিয়মিত খাদ্য গ্রহণ না করে তাহলে তার স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে। তো আমরা এই যে টিক চিহ্নগুলো এখান থেকে আমরা সমাধান করে নিলাম। পরবর্তী যে কাজ সেটি আমরা দেখে নেব। 2-এ জানতে চাওয়া হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে আমাদেরকে ক খ গ 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। তো এই 3টি প্রশ্নের সমাধান আমি এবার তোমাদেরকে দেখাবো। দেখো আমাদেরকে এখানে প্রথমে জানতে চাওয়া হয়েছে ক নম্বরে আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন। তো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে আমিষ জাতীয় খাদ্য দেহের বৃদ্ধি, গঠন ও মেরামতে সাহায্য করে। দেহের পেশি, রক্ত, ত্বক, নখ, চুল তৈরি করতে আমিষ অত্যন্ত প্রয়োজন। এছাড়া আমিষ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে শক্তিশালী রাখে। গয়ে জানতে চাওয়া হয়েছে সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লিখো। তো আমরা দেখো লিখতে পারি যে সুষম খাদ্য দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। এটি দেহের বৃদ্ধি ও বিকাশ ঘটায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করতে পারে। সুষম খাদ্য খেলে মনোযোগ বাড়ে ও পড়াশোনায় ভালো ফল পাওয়া যায়। তো আমরা খ নম্বরে এভাবে লিখলাম। এবার দেখো আমাদেরকে গয়ে জানতে চাওয়া হয়েছে যে যথেষ্ট পরিমাণে আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলেও
পুষ্টিহীনতা থাকতে পারে। কেন? তো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে কারণ শুধুমাত্র আমিষ ও তেল খেয়ে ভিটামিন, খনিজ লবণ, শর্করা ও আঁশের ঘাটতি পূরণ হয় না। একটি সুস্থ দেহের জন্য সব ধরনের পুষ্টি উপাদান প্রয়োজন। কোনো একটি উপাদান বেশি থাকলেও অন্যগুলো কম হলে দেহের পুষ্টিহীনতা দেখা দিতে পারে। তাই সুষম খাদ্য না খেলে পুষ্টির ঘাটতি থেকেই যায়। তো আমরা কিন্তু গ নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি। এখানে ক, খ, গ এই যে তিনটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এজন্য এই প্রশ্নের উত্তরগুলো আমরা একটু ছোট আকারে লিখব। শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি আশা করছি এখান থেকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখব। 3-এ আমাদেরকে বলা হয়েছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন। তো এখানে দেখো 3টি প্রশ্ন রয়েছে যথারীতি। এই 3টি প্রশ্নের উত্তর আমরা লিখব। এগুলো যেহেতু বর্ণনামূলক প্রশ্নের উত্তর, তাই এই প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে একটু বড় করে লিখতে হবে। তো চলো দেখে নিচ্ছি আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখব। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন তা লিখো। তো আমরা প্রথমে লিখব যে খাদ্য সংরক্ষণ কাকে বলে। দেখো আমি লিখেছি যে খাদ্য সংরক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে খাদ্যকে নষ্ট হওয়া, পচে যাওয়া, জীবাণু বা পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করে দীর্ঘ সময় ভালো রাখা হয়। রোদে শুকানো, ফ্রিজে রাখা, লবণ বা চিনি মেশানো, আচার বানানো অথবা বায়ুরোধী পাত্রে রাখা এসবই খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি। তো আমরা দেখলাম যে খাদ্য সংরক্ষণ কাকে বলে। এবার আমরা দেখব যে খাদ্য সংরক্ষণের গুরুত্ব, অর্থাৎ কি কি কারণে খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ। দেখো আমি এখানে পয়েন্ট আকারে লিখেছি। প্রথমে লিখেছি যে খাদ্য নষ্ট হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। খাদ্য সংরক্ষণ না করলে অনেক সময় খাবার দ্রুত পচে যায়। দীর্ঘ সময়ে খাদ্যের গুণগত মান বজায় থাকে। স্বাদ, রং ও পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। প্রয়োজনের সময় খাদ্য পাওয়া যায়। মৌসুম শেষ হলেও সংরক্ষিত খাদ্য সহজে পাওয়া যায়। অপচয় কমে। অতিরিক্ত খাদ্য সংরক্ষণ করা হলে নষ্ট হওয়ার সম্ভাবনা কমে। দুর্যোগের সময় খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। দেখো বন্যা, খরা বা জরুরি সময়ে সংরক্ষিত খাবার কাজে লাগে। আর শেষে বলা হয়েছে বাজারে চাহিদা সরবরাহ নিয়ন্ত্রণ হয়। খাদ্যের দাম স্থিতিশীল থাকে এবং সারা বছর খাদ্য পাওয়ার ব্যবস্থা থাকে। তো আমরা এখান থেকে দেখে নিলাম যে খাদ্য সংরক্ষণ কাকে বলে এবং খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন তা লিখো। আমরা কিন্তু এখানে লিখলাম। আমাদের পরবর্তী যে প্রশ্ন, সেখানে জানতে চাওয়া হয়েছে যে নিয়মিত খাদ্য গ্রহণ কিভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে। তো আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখব। দেখো আমি শুরু করেছি ঠিক এভাবে যে নিয়মিত ও সঠিক সময়ে খাদ্য গ্রহণ শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নির্দিষ্ট সময়ের ব্যবধানে খাবার খেলে দেহের হজম প্রক্রিয়া ঠিকভাবে কাজ করে এবং শক্তি সরবরাহ স্থির থাকে। নিয়মিত খাদ্য গ্রহণ শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। হজম শক্তি উন্নত করে, পেটের সমস্যা, গ্যাস বা অস্বস্তি কম হয়। দেহের বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণ করে। বিশেষত শিশুদের জন্য নিয়মিত খাবার অত্যন্ত জরুরি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দেহ জীবাণুর বিরুদ্ধে সহজে লড়তে পারে। মনোযোগ ও শিখার ক্ষমতা বাড়ায়। পড়াশোনা বা কাজের দক্ষতা বৃদ্ধি পায়। ক্লান্তি, দুর্বলতা বা মাথা ঘোরা কম হয়ে শক্তি স্থিরভাবে পাওয়া যায়। এইসব কারণে স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত খাদ্য গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষার্থীরা, আমাদের কাছে যে জানতে চাওয়া হয়েছে যে নিয়মিত খাদ্য গ্রহণ কিভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে, তার উত্তরটি আমরা ঠিক এভাবে লিখলাম। আমাদের আরও একটি প্রশ্ন রয়েছে গ নম্বরে, যেখানে জানতে চাওয়া হয়েছে কম খরচে সুষম খাদ্য তালিকা কিভাবে করা যায়। তো দেখো আমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি এভাবে যে কম খরচে সুষম খাদ্য তালিকা তৈরি করা সম্ভব যদি আমরা স্থানীয় ও মৌসুমী খাদ্যকে গুরুত্ব দেই। সুশৃঙ্খলভাবে পরিকল্পনা করলে অল্প খরচেই পুষ্টিকর খাবার পাওয়া যায়। কম খরচে সুষম খাদ্য তালিকা করার উপায়। তো দেখো উপায়গুলো আমি এভাবে লিখেছি। প্রথমত, স্থানীয় ও মৌসুমী ফল সবজি বেছে নেওয়া, এগুলো সস্তা এবং পুষ্টিকর। ডাল ও শাকসবজি নিয়মিত খাওয়া। ডাল সস্তা উৎস হলেও ভালো আমিষ সরবরাহ করে। মাছের ছোট জাত ব্যবহার। ছোট মাছ যেমন মলা, কাচকি, রুইয়ের ছোট টুকরো, এগুলো সস্তা কিন্তু পুষ্টিকর।
এরপর বলা হয়েছে ডিম সাশ্রয়ী আমিষ, সপ্তাহে ৩-৪ দিন ডিম খেলে পুষ্টির চাহিদা সহজে মেটে। আর তারপর আমি লিখেছি দেখো, অতিরিক্ত তেল চিনি এড়ানো, এগুলোর দাম বেশি এবং পুষ্টিগুণ কম। বাড়িতে খাবার রান্না করা, বাইরে খেলে ব্যয় বাড়ে এবং পুষ্টির ঘাটতি হতে পারে। মানসম্মত কার্বোহাইড্রেটেড বেছে নেওয়া, যেমন ভাত, রুটি, আলু সুলভ এবং শক্তির ভালো উৎস। একই খাদ্য বিভিন্নভাবে রান্না করে বৈচিত্র্য আনা, এতে পুষ্টি থাকে, খরচও কমে যায়। এইভাবে পরিকল্পনা করলে খুব কম খরচেও সম্পূর্ণ সুষম খাদ্য তালিকা তৈরি করা যায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে গ নম্বরে জানলাম যে কম খরচে কিভাবে সুষম খাদ্য তালিকা তৈরি করা যায়। ঠিক এভাবে তোমরা উত্তরটি লিখতে পারো। আমাদের মূল বইয়ে 3টি বর্ণনামূলক প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলোর সমাধান আমি তোমাদেরকে লিখে দেখিয়েছি। আমরা 3 নম্বর অধ্যায়ে, যার নাম ছিল খাদ্য, এই সম্পূর্ণ অধ্যায় জুড়ে যেই কাজগুলো ছিল সে কাজগুলো কিভাবে তোমরা সমাধান করবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, সম্পূর্ণ এই ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমরা এর পরবর্তী ক্লাসে পরবর্তী যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ে চলে যাব, যার নাম হচ্ছে বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল এই অধ্যায়টি হচ্ছে আমাদের 4র্থ অধ্যায়। এই অধ্যায়ে আমাদের যে সকল কাজগুলো থাকবে, অনুশীলনীমূলক যে সকল কাজগুলো রয়েছে, সেগুলোর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে সমাধান সহ খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।